বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত লেখকের গল্প দিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন, গল্পের মায়াজাল। আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের টাকের ওষুধ। মুখ্য চরিত্রে ষষ্ঠীপদ, ভবতারণবাবু এবং জটিল বাবা। গল্প পাঠে অভিষেক। তাহলে শুরু করা যাক। ষষ্ঠীপদের একটাই দুঃখ চুল নিয়ে। চরচর করে মাথার সামনে থেকে চুল উঠে যাচ্ছে। মাথায় চিরুনি বোলাতে আজকাল আর সাহসী হয় না। চিরুনির সঙ্গে গোছা গোছা উঠে আসে। এইভাবে যদি চুল উঠতে থাকে, চাঁদি সাফ হয়ে যেতে কতক্ষণ। এমনিতেই তো মাথার সামনের দিকটায় বেশ ফাঁকা হয়ে উঠেছে। ব্রহ্মতালুতে গোপনে গোপনে একটা টাকও এমনভাবে গজিয়ে উঠেছে যে এখন আর তা বোধহয় লুকিয়ে রাখার উপায় নেই। এই তো আজই সকালবেলা বাজার করে ফিরছে ষষ্ঠী। ভবতারণবাবুর সঙ্গে দেখা। হেই যে ষষ্ঠী, কেমন আছো? ষষ্ঠী একগাল হাসল। আজ্ঞে ভালো। ভালো তো দেখতেই পাচ্ছি, তা মাথায় টাক পড়ে গেল যে। এত অল্প বয়সে টাক পড়া কি উচিত? ষষ্ঠীর চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে ওঠে। কি যে বলবে ভেবে পায় না। মনে মনে ভাবে, লোকটা ভীষণ ঘুঘু। ঠিক দেখতে পেয়েছে টাকটা। হাঁ করে তাকিয়েই থাকে। ভবতারণবাবু ছাড়বার পাত্র নন। বললেন, তা কিছু টাগাচ্ছ? আজ্ঞে। আর অবহেলা করো না হে, শেষটায় কিন্তু পস্তাবে। টেকো লোকেদের কপালে অনেক দুঃখ থাকে। আজকাল তো নানা রকম ওষুধ বেরিয়েছে, তা লাগিয়ে দেখো না। ষষ্ঠীর মেজাজটাই খারাপ হয়ে যেতে থাকে। চুল উঠে যাওয়া বা টাক পড়া নিয়ে ওর কথা বলতে একদম ভালো লাগে না। টাক তো আর ইচ্ছে করে বানায় না কেউ। ওটা পড়লে কি আর করা যাবে। আসলে কিছু লোকের স্বভাবই থাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলার। ষষ্ঠী মুখ ঘুরিয়ে নিল, তারপর হনহন করে বাড়িমুখ রওনা দিল। বাড়ি ফিরে এসেও ওর মেজাজটা ঠান্ডা হতে বেশ খানিকক্ষণ সময় লাগলো। আর এরই মধ্যে একবার এক ফাঁকে ও আয়নার সামনে এসে মাথাটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। ব্রহ্মতালুর টাকের ওপর পাতলা কিছু চুল দিয়ে ঢাকা। খুব খুঁটিয়ে লক্ষ্য না করলে সেটা নজরে পড়ার কথা নয়, কিন্তু ভবতারণবাবুর চোখ যেন শকুনের চোখ। খুঁজে খুঁজে ঠিক টাকটাই আবিষ্কার করেছেন ওর। ষষ্ঠী ঠিক করল, ফের যদি লোকটার সঙ্গে দেখা হয় ও মুখ ঘুরিয়ে থাকবে। আজে বাজে লোককে বেশি লাই দিলেই ঝামেলা। বলে কি না, কত ওষুধ বেরিয়েছে, লাগিয়ে দেখো না। ষষ্ঠী হাসবে না কাঁদবে? কত ডাক্তার কোবরেজ যে ও করেছে হিসেব আছে নাকি? ডাক্তারদের পেছনে ও কম টাকা ঢেলেছে? কম ওষুধ খেয়েছে? এই তো মাস কয়েক আগে এক কোবরেজ মশাই গলা বাজিয়ে বললেন, দেখো হে, নিয়ম মেনে যদি চলো, তোমার মাথায় আমি নতুন চুল যদি গজিয়ে দিতে না পারি, কোবরেজই ছেড়ে দেব। ষষ্ঠী কখনো যা করে না তাই করে বসেছিল। ঢিপ করে কোবরেজ মশাইকে একটা প্রণাম করে বসেছিল। আহা, করো কি, ওঠো হে ওঠো। আসলে কি জানো, জীবনে কখনো ভেঙে পড়লে চলে না, সব সময় ভরসা রাখতে হয়। মাথায় তোমার চুলের হাট বসিয়ে দেব, দেখো না। ষষ্ঠীর চোখ দুটো চকচক করে উঠেছিল। বলল, আজ্ঞে তাই যদি পারেন, চিরকাল আমি আপনার দাস হয়ে থাকব। হ্যাঁ, তা তো থাকবেই। এই শর্মার কাছে যখন এসেছো, তখন আর তোমার ভাবনা কি? তার সঙ্গে টাকা পয়সা কিছু আছে তো? ষষ্ঠী বলল, টাকার জন্য ভাববেন না কোবরেজ মশাই।
যা লাগে আমি খরচ করতে রাজি। আর সত্যি সত্যি যদি মাথায় চুল গজিয়ে দেন তাহলে যা চাইবেন তাই দেব। বেশ, কথাটা কিন্তু মনে রেখো। কুবরেজ মশাই তাঁর মান্ধাতার আমলের আলমারি ঘেঁটে এক গাদা পাচন আর মালিশ এনে গুজে দিলেন ওর হাতে। বুঝলে হে, অনেক দামি ওষুধ, 195 টাকা 96 পয়সা। তা এখন যা পারো দিয়ে যাও, এরপরে কিন্তু আরও দামি ওষুধ দেব, বুঝলে? মাথা নেড়ে তখনকার মতো শখানেক টাকা কবরেজ মশাইয়ের হাতে দিয়ে হাসি মুখে চলে এসেছিল ষষ্ঠী। তারপর দিনের পর দিন সেই পাচন গেলা। এক একটা বড়ি জিভে ছোঁয়ালেই যেন পেটের নাড়ি ভুড়ি উল্টে আসে। আবার 3 বেলা নিয়ম করে মাথায় চটচটে গুড়ের মতো মালিশ। গন্ধে মশামাছি অবধি সামনে এগোতে সাহস পায় না। কিন্তু উপায় কি? চুল গজাবার জন্য হেন কাজ নেই ও করতে পারে না। ষষ্ঠীপদ তাই করেছিল বেশ কিছুদিন। হপ্তা হপ্তা কবরেজ মশাইয়ের ওষুধ আনা আর গুনে গুনে টাকা দিয়ে আসা। লাভের মধ্যে যা হলো তাতে ওর কান্নাই আসে। চুল গজানো তো দূরের কথা, মাথার সামনের দিকটা আরও খানিকটা ফাঁকা হয়ে গেল। শেষটায় রেগে মেগে সেই কবরেজ মশাইয়ের আর মুখদর্শন করে না ও। এই রকম কত কবরেজ, কত হোমিওপ্যাথ, এমনকি একবার এক হেকিমের কাছেও মাথা নিয়ে হাজির হয়েছিল ও। কিন্তু থোড়াই চুল পড়া বন্ধ হলো। আসলে ওর কপালটাই খারাপ। এখনো যে কিছু কিছু চুল রয়েছে মাথায়, এটুকু যে কতদিন থাকবে কে জানে। মাথাটা হয়তো একদিন ধুতু চড়া পড়া মাঠের মতো দেখাবে। তখন দিনের বেলা রোদে বেরোলে চাঁদি ফেটে চৌচির হবে, রাতের বেলা ফাঁকা মাথায় হিম লাগালে বিছানায় শুয়ে সাগু বার্লি খেতে হবে। চুল যে কত উপকার করে মানুষের, এই সময় যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিল ষষ্ঠী। কেবল উপকার, আজকাল কত রকম চুলের ছাঁট লাগায় ওর বন্ধুরা। অথচ ষষ্ঠীর কপালে সেসব নেই। তবু ঘাড়ের দিকে চুল বড় হয়ে উঠলে সেলুনে না গিয়ে ওরও উপায় থাকে না। তাই তো গত সপ্তাহেই একবারও চুল ছাঁটানোর জন্য পাড়া নেতাজি সেলুনে ঢুকেছিল। সেলুনের ভদ্রেশ্বরের সঙ্গে ওর সেই ছোটবেলা থেকে জানাশোনা। তবু ভদ্রেশ্বর সেদিন ওর মাথার দিকে তাকিয়ে একগাল হেসে উঠেছিল। কি দাদা, চুল কাটবেন? ষষ্ঠী বোকার মতো একটু না হেসে পারেনি। কি করব ভাই, যা আছে তাতেই একটু কাঁচি বুলিয়ে দাও। ঘাড়ের কাছে কিছুক্ষণ কাঁচি আর চিরুনি দিয়ে কুরকুর করে কাটাকাটি করল ভদ্রেশ্বর। তারপর কাঁচি থামিয়ে বলল, চুল গজাবার তো অনেক ওষুধ বেরিয়েছে আজকাল, মাখেন নে কেন? আবার গা পিত্তি চলে যায় ষষ্ঠীর। ওষুধ না ছাই, অনেক মেখেছি ভাই, কিচ্ছু হওয়ার নয়। সে কি বাবু, কত লোকের তো হচ্ছে, আর আপনার হবে না? ছাই হচ্ছে, কার হয়েছে শুনি? ভদ্রেশ্বর বলল, আগে বৃন্দাবন বাবুর হয়েছে। ওর মাথাটা তো টাক পড়ে পড়ে একটা লাউয়ের মতো হয়ে উঠেছিল। বটে, কে বৃন্দাবন? আগ্রহে এবার তাকায় ষষ্ঠী। আগে আমাদের প্রাইমারি টিচার। আগে তো ওর মাথায় টাক আমরাই দেখেছি, এখন এই সেদিন দেখলাম মাথা ভর্তি মিশমিশ করছে চুল, যেমনই কালো তেমনই ঘন। ষষ্ঠী এবার চিনতে পারল বৃন্দাবন বাবুকে। ভদ্রেশ্বর ঠিকই দেখেছে, কিন্তু ওই রহস্যটা ওর জানা। পরচুদা পড়েন উনি। হাসল ষষ্ঠী। তুমি ঠিকই দেখেছ, ওরকম পরচুদা পড়লে আমার মাথায়ও চুল দেখতে পেতে। পরচুদা? একটু অবাক হয় ভদ্রেশ্বর। হ্যাঁ হ্যাঁ, পরচুদা। পরচুদা পড়তে পড়তে মাথায় যখন ঘা হবে তখন বুঝতে পারবে। ভদ্রেশ্বর আবার কুরকুর করে কাঁচি আর চিরুনি চালালো ওর মাথায়। তারপর ঘাড়ে গলায় পাউডার ফাউডার ছড়িয়ে মাথায় আলতো করে চিরুনি বুলিয়ে টাকটাকে ঢেকে দিল।
ষষ্ঠী ভদ্রেশ্বরের কাটার মজুরি ছাড়াও 4 আনা বকশিস দিয়ে ফিরে এসেছিল বাসায়। সব কথাই আজ মনে পড়ে যাচ্ছিল তার, কিন্তু ঠোঁট বাঁকা করে ভবতারণবাবুর বলা কথাটা যেন কিছুতেই সহ্য করার নয়। লোকটাকে আচ্ছা করে 2-4 কথা শুনিয়ে এলে হতো, এ যেন খানিকটা পালিয়েই এসেছে ষষ্ঠীপদ। যাকগে, কি আর করা যাবে। ষষ্ঠী ঘাড়ের ওপর তোয়ালে ফেলে বাথরুমে যাওয়ার জন্য উঠল। আর ঠিক এই সময়ই দরজায় ঠুকঠুক করে টোকা। কে রে বাবা, এই অসময়ে আবার কে এলো? কে? আহা, দরজা খুলবে তো। গলা শুনে একটু চমকেই উঠল ষষ্ঠী। তবে কি ভবতারণবাবুই আবার বাড়ি অবধি ধাওয়া করলেন নাকি? এগিয়ে গিয়ে দরজা খুলল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। ষষ্ঠী কটমট করে তাকালো। কি চাই? এই দেখো, চাইবার জন্যেই লোক আসে নাকি? তখন তোমাকে দেখে আমার খুব কষ্ট হলো, তাই এলাম। আবার গাজালা শুরু হলো ষষ্ঠীর। বলল, আমার এখন সময় নেই, আমি চান করতে যাচ্ছি। ভবতারণবাবুও নাছোড়বান্দা। তাহলে তুমি চানটা করেই এসো, আমি একটু বসি। তোমার ওই টাকের ব্যাপারটায় আমারও খুব কষ্ট হচ্ছে। ষষ্ঠী যে কি করবে বুঝতে পারে না। একটু রাগত গলায় বলল, আমার মাথায় টাক থাক আর নাই থাক আপনার কি? আহা, অত চটো কেন? ভবতারণবাবু ঘরের ভেতর ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়েন। মাথা যখন রয়েছে, টাক তো পড়তেই পারে, কিন্তু আমি বলি কি কি টাকে যাতে চুল গজায় সে চেষ্টা একবার করেই দেখো না। আপনি আমার টাকের পিছনে লেগেছেন কেন শুনি? সেই তখন থেকে কেবল আমার টাক নিয়ে কথা বলছেন। ভবতারণবাবু হাসলেন। চোটো না হে ষষ্ঠী, চোটো না। আমার একটা কথা শুনবে? বলুন। আমার মাথার দিকে তাকাও একবার। আহ, তাকাও না। এখন তো কত ঘন চুল দেখতে পাচ্ছ, কিন্তু এককালে ঠিক তোমারই মতো আমার মাথায়ও একটা টাক পড়তে শুরু করেছিল। তারপর ভগবানের আশীর্বাদে টাক পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাতে শুরু করলো। কি বলতে চান আপনি? মিথ্যে নয় ভাই, যা সত্যি তাই বলছি। তোমরা তো আবার আজকালকার ছেলে, কথা টথা শুনতেই চাও না। ষষ্ঠীপদর কেমন যেন কৌতুক বাড়ে। ভবতারণবাবু যে বানিয়ে বানিয়ে বলছেন মনে হয় না। পাশের একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে ষষ্ঠীও। সত্যি বলছেন? আপনারও টাক পড়তে শুরু করেছিল? মিথ্যে বলবো কেন? টাক পড়া যে কি যন্ত্রণার তা আমি জানি না নাকি? মাথা ভোঁ ভোঁ করত, ভালো করে ঘুম হতো না। জানো হে, দুশ্চিন্তায় দুশ্চিন্তায় আমি শুকিয়ে যাচ্ছিলাম। ষষ্ঠী নিজের সঙ্গে মিলিয়ে নিল। ঠিক তো, ওরও তো এরকমই হয়। জিজ্ঞেস করল, তা চুল গজালো কিভাবে? ভবতারণবাবু একটু হাসলেন। আরে ভায়া, সে কথা বলার জন্যেই তো কাজকর্ম ফেলে ছুটতে ছুটতে এলাম। তোমার যদি একটু উপকার করতে পারি, তার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে বলো? ষষ্ঠী হাঁ করে তাকিয়ে থাকে। লোকটাকে যেন এখন আর অত খারাপ লাগছে না। আসলে কি জানো, আমার কথা শোনো।
তোমারটাকেও যদি চুল না গজায় তো কি বললাম? কি কথা? কথা মানে, আচ্ছা, তুমি মন্ত্রতন্ত্র বিশ্বাস করো? ভবতারণবাবু পায়ের উপর পা তুলে আয়েশ করে বসলেন। তন্ত্রের সাহায্যে দিনকে যে রাত বানানো যায় তা তুমি বিশ্বাস করো? কি করতে হবে বলুন না। ষষ্ঠী আরও খানিকটা এগিয়ে বসে। ঠিক আছে, তাহলে বলেই ফেলি। আমার এক পিস্তুত শ্বশুরের শ্যালক ঘোর তান্ত্রিক। তাঁর কাছে একবার গিয়ে দেখা করো না। এমন তোমায় বিধান দেবেন যে মাথায় চুল না গজিয়ে আর উপায় থাকবে না। মন্ত্র পড়ে দেবেন? মন্ত্রই যে পড়বেন এমন কোনো কথা নেই। লোক বিশেষে তিনি বিধান দেন। এই যেমন আমাকে উনি কি একটা জংলা গাছের শেকড় তুলে এনে হাতে দিয়েছিলেন। সেই শেকড় বেটে দিন সাতেক আমি মাথায় লাগিয়েছি, ব্যাস, আর দেখতে হয়নি। কেমন যেন উত্তেজনা বাড়তে থাকে ষষ্ঠীর। পুরনো লোকেদের কাছে এখনও যে কত গুপ্তবিদ্যে রয়েছে কে তার হিসেব রাখে। বলল, কোথায় থাকেন উনি? সে তুমি যদি যেতে চাও ঠিকানা ফিকানা সব লিখে দেব, না হয় একটা চিঠিও দিয়ে দেব, তোমার সুবিধে হবে। ষষ্ঠী বলল, নিশ্চয়ই যাব। আপনার কথা আমি অবিশ্বাস করতে পারি? কি নাম তার? ভবতারণবাবু বললেন, জটিল বাবা বলেই আমরা ডাকি। আসল নাম জটিলেশ্বর মহারাজ। জটিল বাবা? হ্যাঁ হে, জটিল বাবা নামেও যেমন জটিল বাবা, কাজেও তেমন। যে কোনো জটিল সমস্যাই হোক না কেন সরল করে দিতে পারেন। তবে বাবার যথেষ্ট বয়স হয়েছে, এখন প্রায় 96-এর কাছাকাছি। কিন্তু ভেবে দেখো, এই বয়সেও উনি 2-4 জন চেলা নিয়ে অজয় নদীর তীরে একটা আশ্রম বানিয়ে তন্ত্র সাধনা করে যাচ্ছেন। একবার তুমি গেলেই বুঝতে পারবে মনের কি জোর। অজয় নদের তীরে? সে তো বীরভূমে। বীরভূম তো কি হয়েছে, দরকার হলে এসব ব্যাপারে হিল্লি দিল্লিও যাওয়া যায়। বীরভূম তো ঘরের কাছে হে। তাছাড়া বীরভূম হচ্ছে তন্ত্রমন্ত্রের দেশ। এখনো খুঁজে বেড়ালে অনেক সাচ্চা লোককে ওখানেই পাওয়া যাবে। না না, আমি যাব ভবতারণদা। আপনি চিঠি লিখে দিন, আমি কাল সকালেই বেরিয়ে যাব। ভবতারণবাবু হাসলেন, খসখস করে চিঠি লিখে দিলেন। তারপর বিদায় নেবার সময় বললেন, ফিরে এসে খবরটা দিও কিন্তু। পরদিন সকালেই ষষ্ঠীপদ ছোট্ট একটা সুটকেসে জামাকাপড় ভরে নিয়ে বেরিয়ে পড়ল। ট্রেনে উঠল। ট্রেন থেকে নামল। একে জিজ্ঞেস করলো, ওকে জিজ্ঞেস করলো। তারপর নদী পেরোলো। নদীর ধার দিয়ে মাইল 6-7 হাঁটল। হেঁটে হেঁটে জটিল বাবার আশ্রমের কাছে যখন এলো তখন প্রায় সন্ধে হয়। নদীর পাশেই আশ্রম। জায়গাটা বেশ নির্জন। ধারে কাছে কোনো গায়ের চিহ্ন নেই। আশ্রমের চারপাশ ঘিরে বেশ কিছু গাছপালা। দূর থেকে দেখে মনে হয় যেন একটা জঙ্গল। কেমন একটু ভয় ভয়ও লাগতে লাগলো ওর। বীরভূম যেমন তন্ত্রমন্ত্রের দেশ, তেমনই আবার ডাকাতেরও দেশ। জঙ্গলের মধ্যে সত্যি সত্যি ওর আশ্রম, না ডাকাতের আস্তানা, কি জানি।
ভবতারণবাবু ওকে জলজান্ত একটা বিপদের মধ্যেই ঠেলে আনলেন কিনা। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল ষষ্ঠী। তারপর ভাবল অত ভয় পেলে চলবে না ওর, যা থাকে কপালে। জঙ্গলের মধ্যেই ঢুকে পড়ল। তারপর এগোতে এগোতে মাটির দেওয়াল আর খড়ের ছাউনি দেওয়া একটা ঘর দেখতে পেল। ঘরটার সামনের দিকে আসতেই জটিল বাবাকে চোখে পড়ল ওর। দাওয়ায় ধুনি জ্বালিয়ে বসে ধ্যান করছেন জটিল বাবা। পরনে একটা নেংটি, খালি গা, মাথায় বটের ঝুড়ির মতো জট, পিঠ ছাপিয়ে সেই জট মেঝে গড়াচ্ছে। বাবার যে অনেক বয়স হয়েছে বোঝা যায়। গায়ের চামড়া কেমন যেন ঝুলে পড়েছে। ষষ্ঠী আরেকটু এগিয়ে মাটিতে উবু হয়ে বসে বাবাকে প্রণাম করল। আর তখনই জটিল বাবার মুখ দিয়ে একটা ধ্বনি বেরোলো, বম মহাদেব, আয় বেটা, বউ সেখানে। ষষ্ঠী চিঠিটা এগিয়ে ধরল বাবার দিকে। কি এটা? আজ্ঞে চিঠি, ভবতারণবাবু দিয়েছেন। কে? বাবা? ভালো আছে তো বাবা? চিঠিটা মেঝেতে একপাশে রাখল ষষ্ঠী। আজ্ঞে ভালো। ওর মাথায় এখন এক গাদা চুল, টাক পড়া বন্ধ হয়ে গেছে। চুল? জটিল বাবার চোখ দুটো কেমন খুদে খুদে হয়ে ওঠে। একটু পরেই যেন প্রসঙ্গটা ধরতে পারলেন। ও হ্যাঁ, চুল উঠে যাচ্ছিল বলে খুব কান্নাকাটি করতো এখানে এসে। হ্যাঁ বাবা, দারুণ চুল হয়েছে মাথায়। সেলুনে কাটতে গেলে এখন ওকে ডবল পয়সা দিতে হয়। হবেই। তা তোকে পাঠালো কেন? তোরও কি টাক পড়ছে না কি রে? আজ্ঞে বাবা, হ্যাঁ। রাতে ঘুম হয় না, কান ভোঁ ভোঁ করে। ষষ্ঠী বলতে বলতে আবেগে বাবার পা দুটো জড়িয়ে ধরে। জীবনে আমার একটাই দুঃখ বাবা, মাথার চুলগুলো হু হু করে উঠে যাচ্ছে, মাথাটা একদম ফাঁকা মাঠের মতো হয়ে যাচ্ছে। বম মহাদেব। আবার হুঙ্কার দিয়ে উঠলেন জটিল বাবা। ষষ্ঠী হাত জোর করে কপালে ঠেকালো। জটিল বাবা ফিক করে একটু হাসলেন। চুল আবার একটা সমস্যা নাকি রে? কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। আবার আমার মাথা ভর্তি চুল হবে বাবা? মাথা ভর্তি তো হবেই, পিঠ ছাপিয়ে পা অব্দি গড়াবে। যা, নদীর পার থেকে এক খাবলা মাটি তুলে নিয়ে আয় দেখি। মাটি? যা না, ওই তো সামনেই নদী, খানিকটা মাটি নিয়ে আয়। ষষ্ঠীপদ কি আর করে, উঠে নদীর দিকে এগোলো। চারপাশটা কেমন অন্ধকার অন্ধকার। সাপ খোপ কোথায় কি লুকিয়ে আছে কে জানে, কিন্তু বাবার আদেশ তো ফেলা যায় না। হাঁটতে হাঁটতে একেবারে নদীর পাড়ে চলে এলো। এমন সময় সরসর করে কি যেন একটা লাফিয়ে জঙ্গলের মধ্যে ঢুকলো। শিয়াল না কুকুর কে জানে। গা ছমছম করে উঠল ওর। সঙ্গে সঙ্গে নদীর পাড় থেকে খানিকটা মাটি তুলে নিয়ে হনহন করে আবারও বাবার কাছে ফিরে এলো। এনেছি বাবা। এনেছিস? রাখ, ওই মাটিতেই তোর কাজ হবে। ষষ্ঠী কেমন বোকার মতো তাকায়। জটিল বাবা হাতের ত্রিশূলটা এবার তুলে ধরেন। ওম মহাদেব। তারপর ত্রিশূলটা দিয়ে মাটির ওপর একটু ছোঁয়ালেন। বিড়বিড় করে কিছু যেন মন্ত্র পড়লেন। তারপর বেশ কিছুক্ষণ চোখ বুজে ধ্যান করে বসে রইলেন। ষষ্ঠীও হাত জোর করে বসে রইল। ভক্তিতে কেমন গদগদ হয়ে উঠতে লাগলো। মিনিট পাঁচেক এইভাবে কাটল। আবার ওম মহাদেব। জটিল বাবা ত্রিশূলটা সরিয়ে নিলেন। একগাল হাসলেন। যা,
এই মাটি যত্ন করে নিয়ে যা। রোদে শুকিয়ে শক্ত করে নিবি, তারপর মাথায় ঘষবি, বুঝলি? মাথায় ঘষবো? কেমন একটু অবাক হয়ে তাকায় ষষ্ঠী। শুকনো মাটির ঢেলা মাথায় ঘষলে চুল গজাবে, এ কথা যেন ওর বিশ্বাসই হতে চায় না। হ্যাঁ রে বোকা, মাথায় ঘষবি। ঘষতে ঘষতে দেখবি চুল উঠে যাচ্ছে। চুল উঠতে উঠতে পুরো মাথাটা যখন বেলমুন্ডি হয়ে যাবে, তখন আবার এখানে আসবি। তখন দেব ওষুধ। 7 দিনেই মাথা ভর্তি কুচকুচে কালো চুল গজিয়ে যাবে, বুঝলি? ষষ্ঠী ভয়ে ভয়ে মাথা নাড়ে। ভয় নেই রে বোকা, যা বলছি করগে যা। হাতে নাতে যদি ফল না পাস, তখন আমায় বলিস। ষষ্ঠী বাবার পা ছুঁয়ে প্রণাম করল। মাটির তালটা পাতায় জড়িয়ে যত্ন করে সুটকেসে ভরল। তারপর আবার গুটি গুটি পায়ে আশ্রম ছেড়ে বাড়িমুখো রওনা দিল। পরের ঘটনা সামান্যই। অফিস থেকে 1 মাসের ছুটি নিল ষষ্ঠী। মাটির তালটা রোদে শুকিয়ে টানটান করে নিল। তারপর সেই শক্ত মাটির ঢেলা দিয়ে মাথা ঘষাও শুরু করল। শক্ত মাটির ঢেলা মাথায় ঘষা কি সোজা কথা? খোঁচা লেগে রক্তফক্ত বেরোতে শুরু করল। তা ঝরুক, চুল যত ওঠে ততই যেন ওর মঙ্গল। মাথাটাকে পুরো বেলমুন্ডি করে তবে আবার জটিল বাবার কাছে যেতে হবে। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই যেন ও বাঁচে। এর মধ্যে একদিন ভবতারণবাবু এসে হাজির। কি হে ভায়া, ঠিক মতো ঘষছ তো মাথায়? দেখি দেখি। বাহ, অনেকটাই তো ফাঁকা হয়েছে দেখছি। করুণ চোখে তাকায় ষষ্ঠী। চুল তো ঘষে ঘষে উঠিয়েই ফেলছি, শেষ পর্যন্ত আবার গজাবে তো? আর গজাবে না মানে? জটিল বাবা কি ফালতু নাকি হে? লোকে ওকে ঠিক মতো চিনল না, এই যা দুঃখ। এই দেখুন না, খোঁচা লেগে লেগে টাকটার কি হাল হয়েছে। মাথা ঝুঁকিয়ে ব্রহ্মতালুটা দেখায় ষষ্ঠী। ভবতারণবাবু একটু হাত বুলিয়ে দেন সেখানে। আসলে কি জানো, এই চুলগুলো তোমার মাথা থেকে চলে যাওয়াই ভালো। নতুন চুল যখন গজাবেই, তখন আর এগুলোকে রাখা কেন? নতুন আর পুরনোতে কখনো মিশ খায় না। ষষ্ঠী বলে, তা তো বুঝলাম, কিন্তু এই ঘাড়ের দিকের চুলগুলো কিন্তু ঘন ও বেশ শক্তই ছিল, উঠতেই চায় না। জোরে জোরে ঘষো, তবে না উঠবে। তাছাড়া যত তাড়াতাড়ি তুলতে পারবে ততই তোমার সুবিধে, তাই না? ষষ্ঠী মাথা নাড়ে, তাই। ভবতারণবাবু আরও কিছুক্ষণ বসেন, ষষ্ঠীপদকে উৎসাহ দেন, তারপর আবার আসবো বলে বিদায় নিয়ে চলে যান। ষষ্ঠী ঘর থেকে বেরোয় না। মিনিট 10 পরপরই ঢেলা দিয়ে মাথা ঘষে। আয়নার সামনে গিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মাথা দেখে, না, প্রায় উৎখাত হয়ে এসেছে। আর 2-1 দিনের মধ্যেই পুরোটা তুলে ফেলা যাবে। মনে মনে বেশ চাঙ্গাই বোধ করে ও। কখনো বা গুনগুন করে গানও গেয়ে ওঠে। জটিল বাবার কাছে গিয়ে এবার যখন আসল ওষুধ নিয়ে আসবো, তখন আর আমায় পায় কে? মাথা ভর্তি মিশমিশে কালো চুলে যখন ভরে উঠবে, তখন আর আমায় পায় কে? লা লুলু। সব চুল তুলে ফেলতে আরও 3-4 লেগে গেল। ষষ্ঠীপদ আবার সেই ছোট্ট সুটকেসটায় কাপড় চোপড় ভরে নিয়ে জটিল বাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বেরোবার সময় মাথায় একটা কাপড়ের টুপি পরে নিল। এমন ন্যাড়া লাউমুন্ডি মাথা নিয়ে কখনো রাস্তায় বেরোনো যায়?
সারা রাস্তা বুকের মধ্যে যেন ঝমঝম করে বাজনা বাজছিল। আশ্রমে গিয়ে বাবার শ্রীচরণে এবার ঝাঁপিয়ে পড়তে হবে। বাবার জন্য একটা নতুন কাপড়ও কিনে রেখেছিল ও, সেটা এবার প্রণামী হিসাবে দিয়ে আসতে হবে। গানের কলি ভাঁজতে ভাঁজতে ট্রেনে উঠল। ট্রেন থেকে নামলো, নদী পেরোলো। নদীর ধার দিয়ে জোরে জোরে হাঁটতে হাঁটতে, হ্যাঁ ওই তো সেই জঙ্গল, ওখানেই তো বাবার আশ্রম। ছুটতে শুরু করলো ষষ্ঠী। তারপর আশ্রমের সামনে এসে দাঁড়িয়ে হাঁফাতে লাগলো। কি হলো রে বাবা, কাউকেই তো দেখছি না। এর আগের দিন তো বাবা এখানে বসেই ধ্যান করছিলেন, তবে কি আজ ঘরের ভেতরে রয়েছেন? ষষ্ঠীপদ গদগদ গদায় ডাকল, বাবা, জটিল বাবা। কে? ঘরের ভেতর থেকে কে যেন সাড়া দিয়ে উঠেছে, কিন্তু এ তো জটিল বাবার গলা নয়। আবার ডাকল, জটিল বাবা আছেন? আমি ষষ্ঠীপদ এসেছি বাবা। ঘরের ভেতর থেকে লোকটা ততক্ষণে বেরিয়ে এসেছে। কাকে চাই? লোকটার চোখে বিস্ময়। আগে আমি জটিল বাবার কাছে এসেছিলাম, উনি আমাকে আসতে বলেছিলেন। বলেছিলেন বুঝি, কিন্তু উনি তো নেই। নেই মানে? কোথায় গেছেন? কেমন যেন বুকের ভেতর কাঁপতে শুরু করে ষষ্ঠীর। পঞ্চভূতে বিলীন হয়ে গেছেন। পঞ্চভূতে? ষষ্ঠীর চোখ দুটো কেমন ঝুলে পড়ে। পঞ্চভূতে মানে? পঞ্চভূত বোঝেন না? উনি ইহ জগতের মায়া কাটিয়ে স্বর্গধামে চলে গেছেন। আগে মারা গেছেন? ব্রহ্মতালুতে যেন একটা লোহার ডান্ডা পড়ে ষষ্ঠীর। আমার চুল? লোকটা বলে, এই তো দিন 4 আগে আমরা তাঁর ভক্তরা মিলে এই নদীর ধারে তাকে দাহ করলাম। ষষ্ঠীর কান জুড়ে ভোবো শুরু হলো। চোখের সামনে অসংখ্য ঝিঝি পোকার খেলা। সুটকেসটা বুকের মধ্যে চেপে ধরে ও চেঁচিয়ে উঠল, আমার চুল! লোকটার চোখে বিস্ময়। চুল? আমার চুলের কি হবে? ষষ্ঠী চেঁচিয়ে উঠল, আমার চুলের কি হবে? তারপর আর দাঁড়ানোর মতো অবস্থা নয় ওর। সুটকেসটা বগল দাবা করে ও নদীর ধার দিয়ে ছুটতে শুরু করলো। শুনছিলেন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা টাকের ওষুধ। গল্পটি পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য শুভরাত্রি।